দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় হৃৎপিণ্ডের সুরক্ষায় করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অর্ণব কুমার চৌধুরী। ডাক্তার অর্ণব কুমার চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। ধন্যবাদ সিদ্রা আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো, হৃৎপিণ্ডের সুরক্ষায় করণীয়। এবং আমরা জানি ইদানিং হৃৎপিণ্ডের বিষয়ে যেরকম ডিজিজগুলো রয়েছে, যেসব রোগগুলো রয়েছে তা কিন্তু অনেকাংশেই বেড়ে গিয়েছে। এবং তারই পাশাপাশি কিন্তু আরেকটা সতর্ক বার্তা আমরা দিতে চাই, হৃৎপিণ্ডের যতগুলো রোগ রয়েছে তার মধ্যে সবগুলোরও কিন্তু ম্যাক্সিমাম মৃত্যুর ঝুঁকিটা কিন্তু বেশি। এবং অবশ্য সময়ও কিন্তু পাওয়া যায় না হৃৎপিণ্ডের যে ধরনের রোগের ব্যাপারে আমরা কথা বলছি। তবে আমরা একটু কথা বলতে চাই লাইফস্টাইল নিয়ে। হৃৎপিণ্ডের যে রোগগুলো রয়েছে তা যাতে না হয় বা হলে তার আগে কী কী প্রিভেনশন করা যায় তা নিয়ে একটু আজ আপনার সাথে আমি কথা বলতে চাই। প্রথম প্রশ্নটা হচ্ছে, হৃৎপিণ্ডের সুরক্ষা কেন আসলে জরুরি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যে হৃৎপিণ্ড আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ। মানব শরীরের প্রত্যেকটা অঙ্গই গুরুত্বপূর্ণ, কিন্তু হৃৎপিণ্ড হলো এদের মধ্যমণি বলা হয়। হৃৎপিণ্ড যদি রক্ত পাম্প না করে তাহলে কিন্তু অঙ্গ প্রত্যঙ্গে রক্ত পৌঁছাবে না, রক্তের সঙ্গে কিন্তু অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে। কোনো কারণে হৃৎপিণ্ডের কোনো সমস্যার কারণে যদি এই পাম্পিং ক্যাপাসিটি কমে যায় বা একেবারে যদি বন্ধ হয়ে যায়, তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো কিন্তু এই রক্ত, পুষ্টি এবং অক্সিজেনের অভাবে কিন্তু আস্তে 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 ড্যামেজ হতে থাকে। তো এই জন্যই হৃৎপিণ্ডের ডিজিজ সম্পর্কে আমাদের জানা জরুরি। কারণ হার্টকে যদি আমরা সবল রাখতে পারি, সুস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ফেইলিওরকে প্রিভেন্ট করতে পারবো, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের খারাপ হয়ে যাওয়াটাকে রোধ করতে পারবো। এই জন্যই কিন্তু হৃৎপিণ্ডের রোগ সম্পর্কে জানা আমাদের জরুরি। এবং আরেকটি বিষয় হলো যে হৃৎপিণ্ডের যে কার্ডিওভাস্কুলার যে ডিজিজ, এই ডিজিজে মর্টালিটি রেট অনেক বেশি হাই। এবং প্রতি বছর কিন্তু বিশ্বে প্রায় 110 মিলিয়ন মানুষ কিন্তু কোনো না কোনো হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। এবং মর্টালিটি রেট বা মৃত্যুর হার যেহেতু সবথেকে বেশি হৃদরোগে, এই জন্য কিন্তু আমাদের হৃদরোগ সম্পর্কে আগেই জানা উচিত এবং প্রতিকারের থেকে প্রতিরোধ ব্যবস্থা কিন্তু আমাদের আগে নেওয়া উচিত। অবশ্যই প্রতিকারের থেকে প্রতিরোধ কিন্তু উত্তম। প্রতিরোধের জন্য আমরা একটু কথা বলতে চাই, আসলে প্রতিরোধের জন্য কি কি করতে হতে পারে। সেখানে কিন্তু একটা প্রশ্ন চলে আসে, আমি হৃদরোগে আক্রান্ত কিনা বা আমার হৃদরোগ হওয়ার ঝুঁকি আছে কিনা। এই ধরনের প্রশ্ন যখন আমরা করি তখন আসলে কিভাবে বুঝবো যে আমি হৃদরোগে আক্রান্ত হতে পারি বা আমার অনেকটাই ঝুঁকি রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। হৃদরোগের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যেমন কিছু হৃদরোগ থাকে মায়ের গর্ভ থেকেই একটা সন্তান কিন্তু হৃদরোগের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যেগুলোকে আমরা বলি জন্মগত হৃদরোগ। আর আরেকটি হলো অ্যাকোয়ার্ড বা অর্জিত। জন্মগ্রহণ আমি সুস্থভাবেই করছি, আমার হার্টটা সুস্থ সবলভাবে নিয়েই আমি জন্মগ্রহণ করতেছি, কিন্তু পরবর্তীতে বিভিন্ন লাইফস্টাইল এবং বিভিন্ন সমস্যার কারণে আমার হৃদরোগ হচ্ছে। এটাকে আমরা বলি অ্যাকোয়ার্ড বা অর্জিত হৃদরোগ। তো হৃদরোগের অসুখগুলোকে ব্রড হেডিংয়ে এই দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে জন্মগত হৃদরোগ এবং আরেকটি হলো অর্জিত হৃদরোগ। জন্মগত হৃদরোগের ক্ষেত্রে কিন্তু এখানে আসলে কোনো আমরা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে পারি না এবং এক্ষেত্রে সাধারণত এটা তার ভাগ্যের উপর নির্ভর করে। এখানে বিভিন্ন জেনেটিক্যাল ফ্যাক্টর রয়েছে, মায়ের কিছু ফ্যাক্টর এখানে খুবই গুরুত্বপূর্ণ। মায়ের যদি কোনো মা যদি অনেক বেশি বয়সে অথবা খুব কম বয়সে যদি সন্তান নিয়ে থাকে এবং মায়ের যদি যখন তার গর্ভে সন্তান রয়েছে তখন যদি তার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, তার লাইফস্টাইলে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু এবং বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন, বিশেষ করে রুবেলা ইনফেকশন যদি তার হয়ে থাকে গর্ভাবস্থায়, তাহলে কিন্তু তার বাচ্চা জন্মগত হার্টের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করতে পারে। কিন্তু পরবর্তীতে আমরা বর্তমানে যে হার্টের রোগগুলো নিয়ে বেশি কনসার্ন সেটা হলো অর্জিত হৃদরোগ, অর্থাৎ যেটা পরবর্তীতে হচ্ছে আমাদের লাইফস্টাইলে বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে বা আমাদের বিভিন্ন রিস্ক ফ্যাক্টরের কারণে হচ্ছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বির পরিমাণ বেশি থাকা, থাইরয়েডের কোনো সমস্যা থাকা অথবা কিডনির কোনো সমস্যার কারণে আস্তে আস্তে যদি হার্টের কোনো সমস্যা ডেভেলপ করে, সেটাকে আমরা বলবো অর্জিত হৃদরোগ। আচ্ছা ডক্টর অর্ণব, আমি একটু জানতে চাচ্ছি উচ্চ রক্তচাপের কথাটা। উচ্চ রক্তচাপ থাকলে কিন্তু হার্ট ডিজিজ বা হৃদরোগ হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। কেন আসলে উচ্চ রক্তচাপ যে রোগীগুলো রয়েছেন তাদের অনিয়ন্ত্রিত যে রক্তচাপটা যদি থাকে তাদের কেন হৃদরোগের ঝুঁকিটা বেশি, এই বিষয়ে একটু পরিষ্কারভাবে জানতে চাচ্ছি। বর্তমানে বাংলাদেশের উচ্চ রক্তচাপের যে পরিসংখ্যান এটা কিন্তু ভয়াবহ। বাংলাদেশের অ্যাডাল্ট পপুলেশনের কিন্তু প্রায় 27% পপুলেশন কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত। এদের মধ্যে কিন্তু প্রায় 60% পেশেন্ট কোনো চিকিৎসাই গ্রহণ করে না
এবং মাত্র 36% পেশেন্ট কিন্তু উচ্চ রক্তচাপ সম্পর্কে অ্যাওয়ারনেস তাদের আছে। আবার যারা চিকিৎসা গ্রহণ করতেছে তাদের মধ্যে কিন্তু 88% পেশেন্টের অনিয়ন্ত্রিত, মানে চিকিৎসা গ্রহণ করার পরেও তাদের রক্তচাপ অনিয়ন্ত্রিত থাকে। এবং হার্টের উপরে এক্সট্রা লোড পড়ার কারণে, যেহেতু হার্টকে অধিক প্রেশারের এগেনস্টে পাম্প করতে হয়, হার্ট কিন্তু একটা অঙ্গ, আমার বডির ক্যাপাসিটি অনুযায়ী যদি আমাকে বেশি কাজ করতে হয় তাহলে কিন্তু একসময় আমি সেই কাজটা করতে সক্ষম হব না। যেমন একটা মেশিনের একটা মানে একটা হর্স পাওয়ার থাকে, যে ওই মেশিনটা এত দূর পর্যন্ত কাজ করতে পারবে। তো হার্ট হলো একটি মাসকুলার পাম্পিং অর্গান। তো হার্টকে যদি এক্সট্রা লোডের বিপরীতে কাজ করতে হয় তখন কিন্তু হার্ট একসময় ফেইল করে। অর্থাৎ উচ্চ রক্তচাপে কিন্তু আলটিমেটলি একসময় হার্ট ফেইলিওর ডেভেলপ করতে পারে। সেখান থেকে করোনারি আর্টারি ডিজিজ এবং অন্যান্য যে কার্ডিওভাস্কুলার ডিজিজ, বিশেষ করে তার ইসকেমিক অথবা হেমোরেজিক স্ট্রোক হতে পারে। এটাও কিন্তু এক ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেটাকে আমরা বলি স্ট্রোক, মানে ব্রেন স্ট্রোক। এটাও কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যেই পড়ে, কারণ হার্টের সাথেই সমস্ত রক্তনালীর যোগাযোগ থাকে। আচ্ছা, আমি আরেকটু জানতে চাচ্ছি, উচ্চ রক্তচাপের যে পেশেন্টগুলো রয়েছে সেই রোগীদের আপনারা যে ওষুধগুলো দিয়ে থাকেন প্রতিনিয়ত খাবারের জন্য, সেই ওষুধগুলো যদি অনিয়মিতভাবে খাওয়া হয়, অনেকে কিন্তু স্কিপ করেন। এখন আমার ব্লাড প্রেশার ঠিক আছে, আমি আজকে খাবো না, কালকে হচ্ছে আমি ওষুধটা শুরু করব, অথবা যখন আমার রক্তচাপটা বেড়ে যাবে আমি তখন ওষুধটা শুরু করব। এটা আসলে কতটুকু সঠিক? এটা একেবারেই সঠিক নয় যে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তো আমাদের কিন্তু এই ব্লাড প্রেশারটাকে কিন্তু আমাদের দেখতে হবে গোটা 24 ঘন্টায় আমাদের ব্লাড প্রেশারটা কখন কীরকম আছে। 24 ঘন্টায় যদি একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলে আমরা তাকে বলবো নিয়ন্ত্রিত রক্তচাপ। কিন্তু কোনো সময় হয়তো রক্তচাপ কন্ট্রোলে আছে, কখনো সেটা কন্ট্রোলে নাই, সেটাকে আমরা বলবো অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ। এবং যখন তার উচ্চ রক্তচাপটি কন্ট্রোল বা নিয়ন্ত্রণের বাইরে থাকবে তখন কিন্তু তার অন্যান্য অর্গান ড্যামেজ হতে থাকবে। উচ্চ রক্তচাপের আমাদের শরীরে কিন্তু 5টি টার্গেট অর্গান রয়েছে। আমি যদি উপর থেকে নিচ পর্যন্ত চিন্তা করি, উচ্চ রক্তচাপের টার্গেট অর্গান হলো, প্রথমে হলো ব্রেন, চোখ, হার্ট, লিভার এবং কিডনি। এই 5টি অঙ্গকে কিন্তু আস্তে 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 নষ্ট করে দেয় এবং এই জন্য উচ্চ রক্তচাপকে কিন্তু বলা হয় নীরব ঘাতক। তো এই উচ্চ রক্তচাপ কন্ট্রোলের জন্য যদি আপনি নিয়মিত ওষুধ না খান তাহলে কিন্তু আস্তে আস্তে এই অর্গানগুলো ড্যামেজ হতে থাকবে। তো আমাদের দেশের মানুষের সবচেয়ে ভুল ধারণা এটিই যে তারা মনে করে যে ওষুধ খেয়ে এখন আমার কন্ট্রোলে আছে, তাহলে আমি এখন বাদ দিয়ে দিব। কিন্তু তারা এটা বোঝে না যে তারা ওষুধটা বাদ দেওয়ার পরপরই কিন্তু এটা আবার একটা নির্দিষ্ট সময় পরে আবার বেড়ে যাবে। আচ্ছা, খুব সুন্দর করে বললেন। আমি এই বিষয়ে আরো আলোচনা করব, সময় হচ্ছে একটি বিরতির পর ফিরছি আবার আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরপি হসপিটালস লিমিটেডে। কথা বলছি হৃৎপিণ্ডের সুরক্ষা নিয়ে এবং এই বিষয়ে কথা বলবার জন্য সাথে আছেন ডক্টর অর্ণব কুমার চৌধুরী। আমরা উচ্চ রক্তচাপের যে রোগীগুলো রয়েছে তাদের হৃৎপিণ্ডে বা হৃদরোগের যে ঝুঁকিগুলো রয়েছে তা নিয়ে আলোচনা করলাম। এবার একটু জানতে চাচ্ছি, উচ্চ রক্তচাপের রোগী এবং তারই পাশাপাশি আরও অন্যান্য যে কোমরবিডাল ডিজিজগুলো রয়েছে, সেই রোগীগুলো যারা রয়েছে তাদেরও কিন্তু হৃদরোগের একটা ঝুঁকি রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে আসলে এটা প্রিভেনশন করতে পারি, কিভাবে প্রতিরোধ করতে পারি এবং প্রতিরোধের জন্য কি কি করণীয় রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। হৃৎপিণ্ডের যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু, যেগুলো অর্জিত হৃদরোগ, সেগুলো কিন্তু আমরা আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু অনেক আগ থেকেই এটা সম্পর্কে সচেতন হয়ে এগুলো কিন্তু আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারি। তো সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে হার্ট অ্যাটাকের যে বয়সসীমা, এটা কিন্তু চলে এসেছে একদম মধ্য বয়সে, মানে দেখা যাচ্ছে 50 থেকে 60 বছর বয়সের মধ্যে আমাদের দেশে কিন্তু একটা মানুষের প্রথম হার্ট অ্যাটাক হয়ে থাকে, যেখানে একটা ইউরোপিয়ান এবং আমেরিকানদের কিন্তু হয়ে থাকে সাধারণত 65 বা 70-র পরে। তো একজন মানুষ যখন 50 থেকে 60 বছর বয়সের মধ্যে থাকে আমাদের দেশের প্রেক্ষাপটে, তার যদি হার্ট অ্যাটাক হয়, এই হার্ট অ্যাটাকের পরে তার যে বিভিন্ন ধরনের কমপ্লিকেশন ডেভেলপ করে, সেইটা চিকিৎসা ব্যয়ভার করতে গিয়ে তারা কিন্তু আর্থসামাজিকভাবে কিন্তু পঙ্গু হয়ে যায় এবং এটা ব্যক্তি পর্যায় থেকে সমাজ এবং সমাজ থেকে রাষ্ট্রের উপরে একটা বিশাল চাপ পড়ে। এবং এই চাপের কারণে কিন্তু আমরাও কিন্তু অর্থনৈতিকভাবে আমাদের যে অর্থনৈতিক কাঠামোটা সেটা কিন্তু ভঙ্গুর হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আমাদেরকে কিন্তু প্রিভেন্টিভ মেজারগুলো অনেক আগে থেকে শুরু করতে হবে। এখন হৃদরোগের বয়সসীমা
বিশেষ করে আমাদের এই ভারতীয় উপমহাদেশে অনেক কম মানে টেরিটরির মধ্যে অনেক কম বয়সের মধ্যে চলে এসেছে। এখন কিন্তু বিফোর 30, আমরা আগে বলতাম যে 30 বছরের আগে হৃৎপিণ্ডের কোনো রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এখন আমরা দেখতে পারি যে স্কুল গোয়িং যে বাচ্চাগুলো রয়েছে তাদের মধ্যেও অনেকের ডায়াবেটিস, তাদের মধ্যেও কিন্তু অনেকের উচ্চ রক্তচাপ। এটা কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। কারণটা কি তাহলে? অবশ্যই এই কারণগুলো যখন আমরা গবেষণা করতে যাই বা আমরা দেখেছি, এটার জন্য যদি আমি এক লাইনে বলি যে এটার মেইন কারণটা কি, এটা হলো র্যাপিড আরবানাইজেশন এবং গ্লোবালাইজেশন, অর্থাৎ আধুনিকায়ন এবং নগরায়ন বা শহরায়নের কারণেই কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। এবং যে কোনো কিছুর অতি সহজলভ্যতা এবং কায়িক পরিশ্রম থেকে আমাদের দূরে সরে আসাই কিন্তু এই হার্টের রোগের মূল কারণ। আমরা কিন্তু একেবারেই কিন্তু যে কোনো মানে কাজের জন্য আমরা কিন্তু একেবারেই শারীরিকভাবে আমাদের মানে ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যাই, যে আমরা কোনো কিছুর জন্যই কিন্তু কোনো কায়িক পরিশ্রম বা শারীরিক পরিশ্রম করতে চাই না। এই যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এটাই কিন্তু আস্তে আস্তে আমাদেরকে কিন্তু এই হার্টের ডিজিজের দিকে নিয়ে আমার যাচ্ছে। একটা প্রশ্ন আছে, আপনি কায়িক পরিশ্রমের কথা বলছিলেন যে আমরা যেহেতু ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির মধ্যে চলে আসছি, সেক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু আমাদের দেশের একজন জনপ্রিয় খেলোয়াড় তামিম ইকবালও কিন্তু হচ্ছেন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। তো ওনারও তো হার্ট অ্যাটাকের যে অবশ্যই তিনি একটা কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে গিয়েছেন, উনি একজন খেলোয়াড়, তিনি কেন তাহলে হৃৎপিণ্ডের ঝুঁকিতে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি মানে প্রশ্ন করেছেন যে হৃৎপিণ্ডের এই যে শুধু যে আমি যেটা বললাম ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, বা আপনি যে তামিম ইকবাল সাহেবের কথা বললেন, ওনারা তো রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করেন এবং তিনি সবসময় কিন্তু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকে, তারপরেও তার কেন হার্ট অ্যাটাক হলো? আপনি কি শুনেছেন যে তামিম ইকবাল সাহেবের বাবা কিন্তু খুব কম বয়সে, তার বয়স যখন প্রায় 5 বছর ছিল তখন কিন্তু মারা গিয়েছেন। তামিম ইকবাল সাহেবের বর্তমান বয়স থেকে যদি তার বাবার বয়সটাকে যদি আপনি বিয়োগ করেন, তার বাবারও কিন্তু তার বাবা যখন মারা গিয়েছিলেন তার বয়স কিন্তু আন্ডার 50, হয়তো 50 বছরের আগেই ছিল। তাহলে 50 বছর বয়সের আগে কেন তার বাবা মারা গেলেন? কারণ তার বাবার হয়তো নিশ্চয়ই আমি হয়তো জানি না কোনো কোমরবিডিটি ছিল, অথবা জেনেটিক্যালি তার পরিবারের হয়তো আগে প্রিম্যাচিউর করোনারি আর্টারিতে ডেথ হওয়ার সম্ভাবনা ছিল। প্রিম্যাচিউর করোনারি আর্টারি ডিজিজ আমরা বলতে কি বুঝি? কোনো পুরুষ যদি 55 বছর বয়সের আগে এবং কোনো মহিলা যদি 60 মানে 60 বছর বয়সের আগে যদি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন, তাহলে সেটাকে আমরা বলি প্রিম্যাচিউর করোনারি আর্টারি ডিজিজ। অর্থাৎ ওই যে তার বাবার প্রিম্যাচিউর করোনারি আর্টারি ডিজিজ ছিল, হয়তো তার কোনো কোমরবিডিটিস থাকতে পারে, আমি জানি না, হয়তো তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অথবা তার ফ্যামিলিয়াল যে ইনহেরিটেন্স, এটার কারণে কিন্তু এটা হতে পারে। তো ফ্যামিলিয়াল বা বংশগত যে ধারাটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকাংশে এখানে কিন্তু প্রতিরোধ ব্যবস্থা আগে থেকে নিলেও কিন্তু খুব একটা কার্যকরী ভূমিকা পাওয়া যায় না। আচ্ছা, এবার একটু জানতে চাচ্ছিলাম যে আপনি আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, আরো প্রশ্ন রয়েছে, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি, তারপরে ফিরছি আবার আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডে। কথা বলছি হৃৎপিণ্ডের সুরক্ষা নিয়ে। আমরা কথা বলছিলাম ইতিমধ্যে আসলে অর্জিত হৃদরোগগুলোর বিষয়ে কথা বলছিলাম, যেটা বংশগতভাবে চলে আসতে পারে। এবার একটু জানতে চাচ্ছি যে স্ট্রেস বা কোনো রকম দুশ্চিন্তা যদি থাকে কারোর মধ্যে, বা ডিপ্রেশন যদি থাকে, তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কেমন? খুব গুরুত্বপূর্ণ। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে স্ট্রেসফুল কন্ডিশনে থাকে না এমন মানুষের সংখ্যা খুবই কম। এই যে আপনি কথা বলছি, আমাদেরও কিন্তু হয়তো বিভিন্ন কর্মক্ষেত্রে হোক বা পারিবারিক জীবনে হোক কিছু না কিছু স্ট্রেস আছে, কোনো না কোনো দুশ্চিন্তা, কোনো না কোনো স্ট্রেস আছে। এই স্ট্রেসফুল কন্ডিশনগুলো আমাদের কি করে? এই স্ট্রেসফুল কন্ডিশনে যখন আমরা থাকি, আমাদের শরীরে বিভিন্ন ধরনের স্ট্রেস হরমোনের পরিমাণ বেড়ে যায়। এই স্ট্রেস হরমোনগুলো তখন আমাদের শরীরের বিভিন্ন রক্তনালীকে ব্লক হয়ে যাওয়ার যে প্রসেসটা, এটাকে খুব ত্বরান্বিত করে, এবং যেই ব্লকটা আপনার হওয়ার কথা ছিল 60 বছর বয়সে, সেটা কিন্তু খুব কম বয়সের মধ্যেই হয়ে যায়। তো এই যে স্ট্রেসফুল কন্ডিশন, এই স্ট্রেসফুল কন্ডিশন কিন্তু এভাবেই কিন্তু আমাদের সর্বনাশ করে। এই জন্য আমাদের যথাসম্ভব চেষ্টা করতে হবে সামাজিকভাবে, মানসিকভাবে, যে কোনোভাবেই হোক আমাদের স্ট্রেস ফ্রি থাকতে হবে। সৃষ্টিকর্তার প্রতি আমাদের নিজেদেরকে সমর্পণ করতে হবে, যে যেই ধর্মেরই হোক না কেন। মুসলিম হলে আমি তাদেরকে বলবো আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ধর্মীয় যে অনুশাসনগুলো আছে সেগুলো মেনে চলবেন, এবং সৃষ্টিকর্তার প্রতি যদি আমরা আমাদেরকে সমর্পণ করতে পারি, একটা নির্দিষ্ট সময় যদি আমরা আমাদের মাইন্ডটাকে কন্ট্রোল করার জন্য যদি মেডিটেশন করতে পারি, মেডিটেশন বা যেটাকে আমরা বলি ধ্যান,
বা যেটাকে আমরা বলি মেডিটেশন বা কোয়ান্টামের মাধ্যমে আমরা যদি বিভিন্ন প্রসেসগুলো শিখে যদি আমরা আমাদের মাইন্ড কন্ট্রোলিং ক্যাপাসিটিটা যদি আয়ত্ত করতে পারি, তাহলে কিন্তু আমরা মানে আমাদের অনেকটাই হচ্ছে স্ট্রেস ফ্রি হওয়া যাবে, এবং সেটা কিন্তু একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে। অবশ্যই অবশ্যই। এবার একটু স্ট্রেসের সাথে আরেকটা সম্পর্ক চলে আসে, তা হচ্ছে ঘুম। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন এক ইনসোমনিয়া বা নির্ঘুম যে রোগটা খুব একটা বেড়ে গিয়েছে, কিন্তু মানুষের রাতে ঘুম হচ্ছে না। এবং আরেকটি কারণ দেখা গিয়েছে এটার উপর, যে তা হয়েছে ডিভাইস। আমরা যখন হচ্ছে রাতে ঘুমাতে যাই, প্রথমে কিন্তু ফোন স্ক্রল করে সোশ্যাল মিডিয়ার অনেক কিছু খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু অনেকক্ষণ পর হচ্ছে সেই ঘুমের পরিবেশ তৈরি হয়। তো ঘুম যদি ঠিক মতো না হয়, সেক্ষেত্রে কি হৃৎপিণ্ডের ঝুঁকি বা হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে কিনা? অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বর্তমান প্রেক্ষাপটে আমি অন্যকে কি বলবো, আমি নিজেও যখন রাতে ঘুমাতে যাই তখনও দেখা যাচ্ছে যে হঠাৎ করে হয়তো বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন খবরাখবর নিতে গিয়ে দেখা গেল যে 1-1.5 ঘন্টা কিভাবে চোখের নিমেষে কেটে যায় সেটা আমি আসলে বুঝতে পারবো না, বলতে পারি না। তো হঠাৎ করে এই যে মানে আমাদের লাইফস্টাইল আগে একরকম ছিল, এখন আমরা অন্যরকম একটা লাইফস্টাইলে, বা এই যে স্ক্রিন টাইম, এই টাইমটা যদি আমরা ঘুমের আগে কমাতে না পারি, তাহলে কিন্তু এটার যে রেডিয়েশনের প্রভাব সেটার কারণে কিন্তু আমাদের মস্তিষ্কে বিভিন্ন সমস্যা হতে পারে এবং আমাদের ইনসোমনিয়া নামক রোগটি হতে পারে। তো বলা হয় যে হৃৎপিণ্ডকে সুরক্ষিত রাখার জন্য একজন ইয়াং অ্যাডাল্ট পিপলের প্রায় 8 থেকে 10 ঘন্টা ঘুমের প্রয়োজন, এবং এই ঘুমটা কিন্তু একটানা হতে হবে। আপনি যদি বলেন যে না আমি এখন 2 ঘন্টা, মাঝখানে আরও 3 ঘন্টা পর আরও 2 ঘন্টা, এভাবে যদি 8 ঘন্টা হয় তাহলে কিন্তু হবে না। একটানা কিন্তু মিনিমাম 6 ঘন্টা ঘুম একজন ইয়াং অ্যাডাল্টের জন্য, এবং টোটালি কিন্তু 8 থেকে 10 ঘন্টা ঘুম খুবই প্রয়োজন। এটাকে বলা হয় স্লিপ হাইজিন, এবং আপনাকে একটা স্লিপের হাইজিন মেনটেন করতে হবে। মানে ঘুমটা কিন্তু একদম নিরবিচ্ছিন্ন হতে হবে। ঘুমের মধ্যে বারবার যদি ব্রেক ঘুম হয়, আপনি হয়তো দেখা গেল যে ডায়াবেটিসের রোগে আপনাকে বারবার রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতে হচ্ছে, তাহলে কিন্তু আপনার ঘুমটা কিন্তু সাউন্ড স্লিপ হলো না, বা স্লিপ হাইজিন মেনটেন করে হলো না, তাহলে এক্ষেত্রে কিন্তু বেনিফিটটা পাওয়া যাবে না। তো এই জন্য অবশ্যই আপনাকে স্লিপ হাইজিন মেনটেন করার জন্য যে নিয়ম কানুনগুলো আছে, বিশেষ করে আপনাকে বেডে যাওয়ার সময় একদম মানে স্ক্রিন থেকে দূরে থাকতে হবে, এবং যখন যে টাইমটাকে আপনাকে একটা রুটিন লাইফে আনতে হবে, এবং বিশেষ করে যদি আপনার ইনসোমনিয়া সমস্যা থেকেই থাকে, তাহলে অবশ্যই একজন মানসিক রোগের ডক্টরের সাথে কথা বলে কেন এটা হচ্ছে এটার কারণ অনুসন্ধান করে অবশ্যই আপনাকে চিকিৎসা নিতে হবে। এবং এই চিকিৎসাটা নিলে হয়তো আশা করছি যে অন্যান্য যে রোগগুলো রয়েছে তারও কিন্তু অনেকটা সমাধান হয়ে যাবে, কারণ ঘুমটা ঠিকমতো হলে প্রপারলি আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও কিন্তু ভালো থাকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর অর্ণব আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।